নরেন্দ্রপুর আবাসিক বিদ্যালয়ের সম্পাদক মহারাজ, নরেন্দ্রপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহারাজ, একচিত্তানন্দ, উপস্থিত সমস্ত মহারাজ এবং শিক্ষক, আমার প্রিয় ছাত্রগণ, উপস্থিত কর্মচারীগণ এবং আজকের অনুষ্ঠানের যারা সহযোগী এবং বিভিন্ন বিশিষ্ট অতিথিগণ, উপস্থিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, সবাইকে আমার প্রণাম এবং শ্রদ্ধা। আজ একটা খুব শুভ দিন, 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। সরকারিভাবে এই দিনটা পরাক্রম দিবস হিসেবেও পালিত হয়। আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী আলোচনা করব না, কারণ সেটা আমাদের মোটামুটি সকলের জানা আছে। তবে জীবনের একটা অধ্যায় যেটা কিঞ্চিত উপেক্ষিত, সে বিষয়ে কয়েকটা কথা বলবো। সুভাষচন্দ্র বসুর একটা চিন্তা ছিল এশিয়াকে ঐক্যবদ্ধ করা, প্যান এশিয়ানিজম বা এশিয়ান ইউনিটির কথা উনি সারা জীবন ধরেই সযত্নে লালন করেছিলেন। এবং ওর যে কর্মকাণ্ড, সেটা যদি আমরা খুঁটিয়ে দেখি, সেটা কিন্তু এশিয়া কেন্দ্রিকই ছিল। যখন উনি আজাদ হিন্দ বাহিনী গঠন করার জন্য সিঙ্গাপুরে উপস্থিত হলেন, সেটা জুলাই মাসের 2 তারিখ 1943 খ্রিস্টাব্দ। নেতাজি সুভাষচন্দ্র বসু একটা জাপানিজ টুইন ইঞ্জিন যুদ্ধ বিমান, 2 যন্ত্র বিশিষ্ট যুদ্ধ বিমানে করে সিঙ্গাপুরে এসে পৌঁছলেন জুলাই মাসের 2 তারিখ 1943। এবং যখন নেতাজি সিঙ্গাপুরে এসে পৌঁছলেন, তখন তাকে একটা গান গেয়ে স্বাগত জানানো হয়েছিল, যে গানটা আমাদের সকলের জানা। সব কটা লাইন আমার মনে নেই এই মুহূর্তে, কিন্তু গানটার শুরু হয়েছিল এইভাবে, সুভাষজি সুভাষজি। এটা খুব বিখ্যাত গান এবং এটা রচনা করেছিলেন যিনি আজাদ হিন্দ রেডিওর স্ক্রিপ্ট রাইটার ছিলেন, মুমতাজ হোসেন, তার লেখা গান। এবং এই গানটা গেয়ে ওকে স্বাগত জানানো হয় এবং গানের একটা মর্মবাণী আছে। মর্মবাণীটা হচ্ছে যে নেতাজি হচ্ছেন এশিয়ার আলো, এশিয়ার সূর্য, এশিয়া কি আফতাব। তো এই যে এশিয়ান ইউনিটি বা প্যান এশিয়ানিজম, যেটা কিঞ্চিত উপেক্ষিত, আমরা আলোচনা করি না সরাসরি, যদিও বর্তমানে অনেক লেখক এ বিষয়ে লিখেছেন। যেমন আমি একটা বইয়ের নাম বলছি, সদ্য প্রকাশিত, অধ্যাপক সুগত বসু, তিনি এই বইটা প্রকাশ করেছেন খুব সম্প্রতি, কয়েক সপ্তাহ আগে। বইটার নাম হচ্ছে এশিয়া আফটার ইউরোপ, এশিয়া আফটার ইউরোপ। এই বইতে নেতাজির এশিয়া চিন্তা আলোচনা করা হয়েছে। এছাড়া অধ্যাপক সুগত বসু, যিনি নেতাজি সুভাষচন্দ্রের পরিবারেরই সন্তান, বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি আরেকটি গ্রন্থ লিখেছিলেন প্রায় 1 দশক আগে। বইটার নাম হচ্ছে হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট। এই বইতেও নেতাজির এশিয়া কেন্দ্রিক চিন্তার কথা আছে। তো আসলে এই যে এশিয়া সম্পর্কে চিন্তা, এশিয়ার ঐক্য সম্পর্কে চিন্তা, এটা যে খুব নতুন তা না, কিন্তু ঘটনাচক্রে, ঘটনা প্রবাহে এটা আমাদের বিশদ আলোচনা করার সুযোগ এবং ইচ্ছা হয়নি। একজন জাপানি পরিব্রাজক কলকাতায় এসেছিলেন, তার নাম হচ্ছে তেনশিন ওকাকুরা। তিনি একটি প্রামাণ্য বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে
দি আইডিয়ালস অফ দ্য ইস্ট, দি আইডিয়ালস অফ দ্য ইস্ট 1903 খ্রিস্টাব্দে লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল। এখানে ওকাকুরা, তেনশিন ওকাকুরা, তিনি এশিয়ার ঐক্যের কথা বলেন। তিনি বলেন যে এশিয়া আসলে এক, এশিয়া একটাই দেশ, এবং এই যে সুউচ্চ হিমালয় পর্বতও এই এশিয়ার ঐক্যকে ব্যাহত করতে পারেনি। ওর প্রথম যে বাক্য বইটির, তাতে উনি বলছেন যে সুউচ্চ হিমালয় পর্বত সেটা কিন্তু ভারতকে বা চীনকে বিভক্ত করতে পারেনি। আমরা একটা সংস্কৃতির ধারক ও বাহক, আমরা একই সংস্কৃতিতে বিশ্বাসী, এবং আমরা বিভিন্নতা সত্ত্বেও এক ধরনের ঐক্য আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায়। এই প্রথম সেন্টেন্সটা পড়ছি ওই বইটা থেকে। এশিয়া ইজ ওয়ান, এশিয়া ইজ ওয়ান। The Himalayas divide only to accentuate two mighty civilizations, the Chinese, with its communism of Confucius, and the Indian, with its individualism of the Vedas. দুটো ভিন্ন দেশ, কিন্তু দুটো যেন একই দেশ, একই সংস্কৃতি ধারক, দুটো হিমালয়ান রাজ্য, কিন্তু হিমালয় তাকে বিভক্ত করতে পারেনি। এই যে এশিয়ার ঐক্যের ধারণা, যেটা তেনশিন ওকাকুরা সবাইকে স্মরণ করিয়ে দিলেন, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, মুগ্ধ করেছিল। এতটাই করেছিল যে যখন উনি সাংহাইতে গেছিলেন, ওর বক্তৃতায় উনি বলেছিলেন যে চীন, জাপান এবং ভারতের মানুষেরা তাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, কারণ তাদের পৃথিবীকে দেখানো দরকার যে তারা একটা ওরিয়েন্টাল কালচার বহন করে চলেছে, এবং তাদের বিশেষ কিছু গুণাবলী আছে যেটা বিজ্ঞাপিত করা দরকার। এখন এশিয়ার ঐক্য, এটা বাংলার নবজাগরণ এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম, বিপ্লবের যুগ, তাকেও প্রভাবিত করেছিল, যে সম্পর্কে আমরা সেরকম চর্চা করিনি। ঐতিহাসিকদের দৃষ্টি আকৃষ্ট হয়নি এই বিষয়টার প্রতি। দেখুন, এই যে এশিয়ার ঐক্য, এর একটা ঐতিহাসিক ভিত্তিও আছে। আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা জানি। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 11,000 ছাত্র লেখাপড়া শিখত, বৌদ্ধরা পড়াশুনো করত। গৌতম বুদ্ধ নাকি স্বয়ং এই বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং এসেছিলেন। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়েতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা আসতো লেখাপড়া করতে। এর মধ্য দিয়ে এক ধরনের এশিয়ার ঐক্যের বীজ বপন হয়েছিল, কিন্তু পরে সেই বৃক্ষ শাখা প্রশাখা বিস্তার করতে পারেনি। বর্তমানকালে অনেক সমস্যা সংকুল এশিয়ার পরিস্থিতির জন্য হয়তো আমরা এই বিষয়ে বিশেষ আকৃষ্ট হইনি। বিশ্ববিদ্যালয়গুলো এক ধরনের এশিয়ার ঐক্যকে সুনিশ্চিত করেছিল সেই সময়। বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও নালন্দা, তক্ষশিলা, এই বিদ্যাচর্চার পীঠগুলো ছাড়াও একটা প্রাচীন বাণিজ্যিক পথ ছিল, যে পথটা নিয়ে আমরা অনেক কথা বলেছি, সিল্ক পথ, সিল্ক রুট, যেটা চীন থেকে সুদূর ভূমধ্যসাগর, মেডিটেরানিয়ান পর্যন্ত বিস্তৃত। এই পথে বিভিন্ন পণ্য যাতায়াত করত, মানুষের প্রয়োজনীয় পণ্য যাতায়াত করত। ওভারল্যান্ড ট্রেড রুট, যে পথে মার্কো পোলো ভারতের মধ্য দিয়ে চীন সাম্রাজ্যে পৌঁছেছিলেন। মার্কো পোলোর লেখা বই আছে, ট্রাভেলস অফ মার্কো পোলো। এই বইগুলো ছাত্রদের বলবো, এই বইগুলো কিন্তু ডিজিটাল ভার্সন অনলাইন পড়া যায়। গ্রন্থাগারে বসে যদি সময় সুযোগ হয় এবং প্রতিষ্ঠানের নিয়ম মেনে যদি এই বইগুলো ডিজিটালি পড়ে ফেলা যায়, তাহলে খুব ভালো হয়।
তো যেটা বলছিলাম, এক ধরনের ঐক্য কিন্তু এশিয়ার ঐক্যের বীজ কিন্তু ইতিহাসের মধ্যে নিহিত ছিল, যেটা বাংলার নবজাগরণের সময় আমরা বিভিন্ন লেখকের লেখায়, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশেষ করে স্বামী বিবেকানন্দের লেখাতেও, এবং অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বিশাল কর্মকাণ্ড, তার মধ্যে এই এশিয়ার ঐক্যের ধারণা প্রবাহিত হচ্ছিল। এটা কেন, অনেকে প্রশ্ন করতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন যে এই এশিয়ার ঐক্য আমরা কেন আরও বেশি করে চর্চা করলাম না, এটাকে কেন লালন পালন করলাম না আধুনিক যুগে, 21 শতকে বা 20 শতকের দ্বিতীয়ার্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের উচিত ছিল হয়তো এটাকে আরও যত্ন করে লালন করা, কিন্তু আমরা করতে পারিনি। আমাদের প্রতিবেশী যে দেশগুলো দক্ষিণ এশিয়ার, সেখানকার যে অবস্থা, শত্রু মনোভাবাপন্ন পাকিস্তানের উপস্থিতি স্বাধীনতার পরে আমাদের হয়তো এই এশিয়া ঐক্যের চিন্তা থেকে বিরত রেখেছিল। ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের একটা কমন কারেন্সি আছে, তাদের যে ব্যবহৃত কারেন্সি, অর্থ, সেটা ইউরো। একমাত্র ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড ছাড়া বাকি সবাই ইউরো গ্রহণ করেছে, এবং তাদের বিভিন্ন ব্যবসায়িক এবং অন্যান্য ব্যাপারে আদান প্রদান আছে। সেই রকম এশিয়ান ইউনিয়ন যদি আমরা করতে পারতাম, তাহলে হয়তো নেতাজির স্বপ্ন আমরা সফল করতে পারতাম। নেতাজি চেয়েছিলেন একটা শক্তিশালী এশিয়া তৈরি হোক। এতটাই ওনার এই এশিয়ার ঐক্যের প্রতি ভালোবাসা ছিল যে উনি তার বিভিন্ন বক্তব্যে, যখন আজাদ হিন্দ রেডিও থেকে উনি বলছেন, ভাষণ দিচ্ছেন, তখনও মাঝে মধ্যেই ওর বক্তব্যের মধ্যে, বক্তৃতার মধ্যে এশিয়ার ঐক্যের কথা ঘুরে ফিরে আসত। যখন উনি একটা ভাষণে বলছেন, আমি বিস্তারিত বলছি না, একটা ভাষণে বলছেন যে সিঙ্গাপুরের পতন, জাপানিদের হাতে সিঙ্গাপুরের পতন, এটা এশিয়ার সূর্য উত্থানের চিহ্ন এবং ব্রিটিশ সাম্রাজ্যের পতনের পূর্বাভাস বলে আমার মনে হচ্ছে। এই বলে উনি সেনাবাহিনীদের উদ্বুদ্ধ করতেন। একটা ঘটনা বলছি, একটা গল্প, এটা বলেই শেষ করব, এবং এর থেকে বোঝা যাবে যে নেতাজি কতটা প্যান এশিয়ানিজমের চিন্তা করেছিলেন। উনি এশিয়াকে শক্তিশালী দেখতে চেয়েছিলেন। আমাদের জানা আছে যে হিটলারের সাথে, অ্যাডলফ হিটলারের সাথে নেতাজি দেখা হয়েছিল, একবারই দেখা হয়েছিল। দুই নেতা মুখোমুখি একবারই বসেছিলেন। নেতাজিকে প্রায় 3 সপ্তাহ অপেক্ষা করতে হয়েছিল এই মিটিংয়ের জন্য। এই মিটিংটা হয়েছিল বার্লিনে, হিটলারের সদর দপ্তরে, মে মাসের 29 তারিখে 1942 সালে। এই মিটিংটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ মিটিং। এখানে প্রায় 1 ঘন্টা স্থায়ী হয়েছিল এই সাক্ষাৎকার, এবং যেটুকু জানা যায়, সবটা খুব ভালো জানা যায় না, যে বর্ণনা জার্মানদের একটা ভার্সন আছে, জার্মান সরকারি একটা ভার্সন আছে এই মিটিংয়ে কী হয়েছিল, আবার ভারতীয় ঐতিহাসিকরাও এই বিষয়ে লিখেছেন। মিটিংটা সফল হয়েছিল একটা অর্থে, যে হিটলার নেতাজিকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সাহায্য করবেন, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের কাজে তিনি নেতাজিকে সাহায্য করবেন। কিন্তু তার সাথে উনি বলেন, উনি নেতাজিকে হাত ধরে যে ঘরে মিটিংটা হচ্ছিল তার এক প্রান্তে নিয়ে যান। সেখানে একটা পৃথিবীর মানচিত্র ছিল। উনি বলেন যে দেখো, আমরা বার্লিনে বসে আছি, বার্লিন জার্মানিতে, আর তোমার দেশ ভারতবর্ষ দেখো কত দূরে। তো এখান থেকে তো তোমাকে আমি খুব বেশি সামরিক সাহায্য দিতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি তোজোর কাছে যাও, জাপানে যাও, জাপানের শাসকের নাম তোজোর কাছে যাও। জাপানি সেনাবাহিনী বর্তমানে ভারতবর্ষের কাছাকাছি, এবং উনি তোমাকে সাহায্য করতে পারবেন অনেক সক্রিয়ভাবে, সেটা উচিত কাজ হবে। আর আমি এখন খুব ব্যস্ত, আমি রাশিয়া আক্রমণ করতে চলেছি,
ইউরোপে খুব বড় যুদ্ধ লাগছে, আমার পক্ষে প্রত্যক্ষভাবে তোমাকে সাহায্য করা সম্ভব না। তখন নেতাজি বললেন যে তাহলে এই যুদ্ধের সময়, মহাযুদ্ধ শুরু হয়ে গেছে, এই সময় অত দূরে আমি যাব কি করে? আমার তো প্লেনও নেই, আমার জাহাজও নেই, কিছু নেই। তখন হিটলার নেতাজিকে বললেন যে আমি তোমাকে সাবমেরিন দেব, সেই সাবমেরিনে করে তুমি জাপানে যাবে। তারপরে কিছু কথা নেতাজি বলেছিলেন যেটা খুব সমালোচনামূলক। নেতাজি ইংরেজিতে কথা বলছিলেন, উনি জার্মান ভাষায় কথা বলছিলেন, একজন দোভাষী ছিল, আর হিটলারের সেক্রেটারি উপস্থিত ছিল। নেতাজি একটা কথা বলেন যে মেইন কাম্প, হিটলারের যে বই, সেইখানে তুমি ভারতীয়দের সম্পর্কে যে খারাপ কথা লিখেছো, সেটা কিন্তু তুমি যদি পরের এডিশনে শুধরে নাও, আমি খুব খুশি হব, ভারতবাসীরা খুব খুশি হবে। তো যে ইন্টারপ্রেটার ছিল সেই ভদ্রলোক খুব বিচক্ষণ, উনি সবটা এইভাবে বলেননি, কিন্তু হিটলার এই কথার কোনো উত্তরও দেননি, উনি কথাটাকে এড়িয়ে গেছিলেন। এবং নেতাজির ভাগ্য ভালো যে ওই সাবমেরিন দেওয়ার যে প্রতিশ্রুতি সেটা উনি ভঙ্গ করেননি। তো এই সাবমেরিনের কথা একটুখানি 2 মিনিট বলছি। তো একটা U-180 সাবমেরিন নেতাজিকে দেওয়া হয়েছিল। নেতাজিকে 1 মাস অপেক্ষা করতে হয়েছিল ওই সাবমেরিনটাতে যাত্রা করার জন্য, যদিও ওনার খুব তাড়া ছিল। ওনাকে বলা হয়েছিল যে এটা ছোট সাবমেরিন U-180, এবং এখানে আপনি একজন আপনার সহযোগী নিতে পারেন। তো নেতাজি ওনার সহযোগীদের মধ্যে বেছে নিয়েছিলেন আবিদ হাসানকে, এবং আবিদ হাসান নেতাজির সাথে সহযাত্রী হয়েছিলেন ওই U-180 জার্মান সাবমেরিনে। তো এই সাবমেরিনটা ম্যাডাগাস্কার উপকূলের কাছাকাছি প্রায় 200 মাইল দূরে একটা জায়গায় ওই বেতার বার্তা পাঠিয়ে একটা জার্মান সাবমেরিনে নেতাজিকে ট্রান্সফার করে দিয়েছিল, নেতাজি এবং আবিদ হাসানকে। খুব কঠিন কাজ ছিল। তো এই যে সাবমেরিনটা, এই সাবমেরিন যাত্রার বিবরণ আবিদ হাসানের লেখায় আছে, আবিদ হাসানের বইতে বিস্তৃত বিবরণ আছে। তাতে আবিদ হাসান বলছেন যে খুব ছোট্ট সাবমেরিন, নেতাজিকে কোনো কেবিন দেওয়া হয়নি, একটা বাঙ্ক দেওয়া হয়েছিল, এবং আমি পাশের বাঙ্কে ছিলাম, আর সারাদিন নেতাজি আমাকে ডিকটেশন দিতেন, আমি লিখতাম, অনেক আলোচনা করতাম। প্রায় 2.5 মাস এই সাবমেরিনে করে নেতাজি গেছিলেন। যেটা আবিদ হাসান লিখেছেন, একটা কথা খুব আপনাদের স্পর্শ করবে, হৃদয়কে স্পর্শ করবে। বলছে যে খাবারের খুব কষ্ট ছিল জার্মান সাবমেরিনে। ওই একটা খুব গ্রিজি তৈলাক্ত মাংস আর একটা রুটি, সেটা কিসের মাংস, অনেক সময় গোমাংসই নেতাজিকে মাঝে মাঝে খেতে হতো। এবং আবিদ হাসান বলছেন যে আমার চোখে জল এসে যেত ওনার এই খাবারের কষ্ট দেখে, এবং অনেক সময় উনি খেতেন না। তো আবিদ হাসান ওই সাবমেরিনের রান্নাঘরে ছোট 1 বস্তা চাল আর ডাল পেয়েছিলেন। তো উনি মাঝে মাঝে নেতাজিকে নিজে হাতে খিচুড়ি রান্না করে দিতেন। নেতাজি সেই খিচুড়ি খুব তৃপ্তি ভরে খেতেন। আর সাবমেরিন যখন সমুদ্রের নিচ দিয়ে যেত, আবিদ হাসান লিখছেন ভীষণ ডিজেল পোড়া গন্ধ বেরোতো, আর সমস্ত কম্বল, খাবার, জামা কাপড় সব কিছুতেই ডিজেলের গন্ধ। খুব দমবন্ধ করা একটা পরিবেশ। তো শেষ পর্যন্ত অবশ্য নেতাজিকে ওরা খুবই সম্মান জানিয়েছিল, জার্মান অফিসাররা। তারা ওনাকে হিজ এক্সেলেন্সি বলে সম্বোধন করত। একটা দেশের রাষ্ট্রনেতার যে মর্যাদা, তাই তাকে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ম্যাডাগাস্কার উপকূলের কাছে খুব তুফানি সমুদ্র, উত্তাল সমুদ্রের মধ্যে নেতাজি এবং আবিদ হাসানকে ওই জাপানিজ সাবমেরিনে ট্রান্সফার করা হয়। এত কথা এই কারণে বললাম, এই যে জাপানিজ সাবমেরিন, সেই সাবমেরিন সমস্ত ভারতীয় রাঁধুনি এবং ভারতীয় খাবার মজুত করে এসেছিল, এবং একটা খুব ভালো মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হলো। সেখানে সমস্ত ভারতীয় খাবার, নেতাজি খুব তৃপ্তি করে, আবিদ হাসানও তৃপ্তি করে খেলেন। এবং আবিদ হাসান বলছেন নেতাজির মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, আমরা এশিয়াতে এলাম, আমরা এশিয়াতে এলাম, পশ্চিম থেকে, ইউরোপ থেকে আমরা এশিয়াতে এলাম, এটা যেন ঘরে ফিরে আসা। লাইনটা হচ্ছে সামথিং, নেতাজি বললেন, সামথিং অ্যাকিন টু হোম কামিং।
এটা যেন মানুষের ঘরে প্রত্যাবর্তন। অর্থাৎ ইউরোপের সাবমেরিন থেকে উনি এশিয়ার সাবমেরিনে এলেন, জাপানিজ সাবমেরিন, এটা প্রতীকী। সেদিন রাত্রে তারাওকা, যে ওই সাবমেরিন, জাপানিজ সাবমেরিনের যিনি ক্যাপ্টেন, তিনি নেতাজির সম্মানে একটা নৈশভোজ দেন। আর এত খাওয়া দাওয়ার আয়োজন করা হতো, নেতাজি খুব ভয় পেতেন। ক্যাপ্টেনকে মাঝে মাঝেই বলতেন, আবার কি আমাকে খেতে হবে, আবার কি আমাকে খেতে হবে। তো এর মধ্য দিয়ে এটা বুঝতে পারা যায় যে নেতাজির এই এশিয়ার ঐক্যের যে ধারণা, সেটা কত শক্তিশালী ছিল। এবং উনি যদি আরও দীর্ঘদিন জীবিত থাকতেন, তাহলে শুধু অন্যরকম ভারতবর্ষ যে আমরা দেখতাম তা না, বোধহয় অন্যরকম এশিয়াও দেখতাম। হয়তো ওর স্বপ্ন ছিল এশিয়াকে ঐক্যবদ্ধ করা, যেমনটা ইউরোপ নিজেকে ঐক্যবদ্ধ করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি করেছে। হয়তো নেতাজি সেই রকম স্বপ্ন দেখেছিলেন, একটা এশিয়ান ইউনিয়ন তৈরি করার, যেটা আমরা আজ পর্যন্ত বাস্তবায়িত করতে পারিনি। কিন্তু নেতাজির মতো মানুষেরা আমাদের স্বপ্ন দেখান, তাদের জীবনের থেকে আমরা শিক্ষা নিতে পারি, ভবিষ্যৎকে উজ্জ্বলতর করতে পারি। আমি আমার ছাত্র বন্ধুদের বলবো, তোমরা নেতাজির লেখা পড়ো, যেমনটা মহারাজ বলেছেন, এবং নেতাজি সম্পর্কে প্রখ্যাত ঐতিহাসিকদের রচনাগুলো খুঁটিয়ে ভালো করে পড়ো, তাহলে নতুন জীবনের নতুন দিশা তোমরা পাবে। আমি নেতাজিকে ওনার 128তম জন্মদিনে প্রণাম জানাচ্ছি সশ্রদ্ধ। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। ধন্যবাদ।